কেরালার পালাক্কাড নামের একটা গ্রাম থেকে একের পর একসাথে 3 লোক মিসিং হয়ে যায়। মিসিং কেস তদন্তের দায়িত্ব দেওয়া হয় অনেক হুনহার এবং ইন্টেলিজেন্ট একজন পুলিশ অফিসার শ্রীকান্তের উপর। তবে সময় বেঁধে দেওয়া হয় মাত্র 2 দিন, অর্থাৎ 2 দিনের ভিতরে শ্রীকান্তকে কেসটা সলভ করতে হবে। শ্রীকান্ত কোমর বেঁধে মাঠে নেমে পড়ে, আর এই মিসিং কেস সমাধান করতে গিয়ে একের পর এক শ্রীকান্তের সামনে এমন এমন অপ্রত্যাশিত টুইস্ট আসতে শুরু করে, যার জন্য সে নিজেও মুঠো প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে এই ট্রায়াঙ্গেল মিসিং কেস রূপ নিয়ে নেয় ভয়ানক এক মার্ডার মিস্ট্রি গল্পে। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2023 সালে রিলিজ হওয়া অসাধারণ একটা মালায়ালাম মিস্ট্রি টুইস্ট সাসপেন্সে ভরা মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যার নাম হচ্ছে দ্য লাস্ট 2 ডেজ। কেরালার পালাক্কাড ডিস্ট্রিক্ট এই গ্রামের সুন্দর মনোরম কিছু প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে ক্যামেরা এই গাড়িটাকে ফলো করতে করতে আমাদের শ্রীকান্তের উপর নিয়ে আসে। শ্রীকান্ত হচ্ছে পুলিশের ডিএসপি, অর্থাৎ একজন পুলিশ অফিসার। এখানে আমরা জানতে পারি শ্রীকান্তের সিনিয়র অফিসার তাকে একটা কেস সলভ করতে দিয়েছে। জানা যায় তার সিনিয়র অফিসার কেসটা সলভ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তার দ্বারা এটা হয়ে ওঠেনি। এখন শ্রীকান্ত ছিল ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্ট একজন পুলিশ অফিসার, তাই তার সিনিয়র অফিসারটা সিদ্ধান্ত নেয় শ্রীকান্তকে দিয়ে সে কেসটা সলভ করাবে, কারণ এই কেসটার প্রেশারও ছিল অনেক বেশি। তবে সিনিয়র অফিসার তাকে আনঅফিসিয়ালি কেসটা সলভ করতে বলে, তাও আবার 2 দিনের ভিতরেই এই কেসের কোনো না কোনো একটা লিড বা কোনো না কোনো একটা তথ্য তাকে খুঁজে বের করতেই হবে। অর্থাৎ শ্রীকান্তের হাতে মাত্র 2 দিন সময়। সিনিয়র অফিসারটা বলে, শ্রীকান্ত, তুমি যদি এই কেসটা সলভ করতে না পারো তাহলে এই কেসটা আমার লাইফের প্রথম আনসলভ কেস হয়ে দাঁড়াবে। শ্রীকান্ত বলে, স্যার চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, বলে কলটা রাখে। এবার আপনাদের চলুন সেই কেসটা কি ওটা সম্পর্কে বলি। এই যে শ্রীকান্তের ল্যাপটপে যে 3 জনের ফটো দেখা যাচ্ছে, এই এলাকা থেকে একই সাথে একের পর এক এরা 3 জনই মিসিং হয়ে গেছে। উপর থেকে মাঝখানের জন তো অনেক বড়সড় একজন পলিটিশিয়ান, এমনকি এবারের ইলেকশনের ক্যান্ডিডেটও, নাম হচ্ছে জেভিয়ার। আর বাকি 2 জন ছিল জেভিয়ারের বন্ধু। তো জেভিয়ার যেহেতু বড়সড় মাপের একজন পলিটিশিয়ান, তাই কেসটার প্রেশারও ছিল সেরকমই আর কি। এটা হচ্ছে শ্রীকান্তের সহকারী অফিসার অভি। শ্রীকান্ত এবং অভি মিলে কেসটা নিয়ে ডিসকাস করছে। এখন এই মিসিং কেসে শ্রীকান্তের সাসপেক্ট লিস্টে সর্বপ্রথম সাসপেক্ট হচ্ছে জেভিয়ারদের অপোজিশন পার্টির রয় নামের অন্য আরেকজন পলিটিশিয়ান। শ্রীকান্তের ধারণা, যেহেতু সামনে ইলেকশন, তাই ইলেকশনে জেতার জন্য রয় জেভিয়ারকে কিডন্যাপ করে নিয়েছে হবে। তাই তারা আনঅফিসিয়ালি রয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখানে ডেকে পাঠায়। একটু পরেই সে পলিটিশিয়ান রয়ও এসে হাজির, কিন্তু জেভিয়ারের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে রয় বলে, এক কথা আর কয়বার বলতে হবে আপনাদের? অলরেডি আপনাদের সিনিয়র অফিসারকে তো বলে দিয়েছি যে এসবে আমার কোনো হাত নেই। বিশ্বাস করুন, আমি এসব ব্যাপারে কিছু জানি না। আর একটা বিষয় কি আপনারা বুঝতে পারছেন না? হয়তো সামনে ইলেকশন, তাই মানুষের সিম্প্যাথি এবং অ্যাটেনশন পাওয়ার জন্য কোথাও গিয়ে লুকিয়ে আছে হবে, যাতে করে পরে গিয়ে বলতে পারে তাদের আমরা কিডন্যাপ করেছি, আমাদের নাম বদনাম করতে পারবে। তাই দয়া করে আপনারা ভালো মতো তদন্ত না করে আমাকে বারবার ডিস্টার্ব করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিছু জানি না। শ্রীকান্ত বলে, মানলাম, কিন্তু জেভিয়ারের সম্পর্কে এমন কোনো ছোটখাটো ইনফরমেশন কি তুমি আমাদের দিতে পারো যেটা এই কেসে আমাকে একটু হলেও সাহায্য করবে? রয় বলে, হ্যাঁ, একটা বিষয় তো আছে, কিন্তু জানি না এটা এই কেসে আপনাদের সাহায্য করবে কিনা। লক্ষ্মী ভিলাজাম এই নামে এই এলাকায় একটা স্কুল আছে। এটি কোনো সরকারি প্রপার্টি ছিল না। এই তো কিছুদিন আগেই অনেক বড় একজন বিজনেসম্যান জেভিয়ারদের অনেকগুলো টাকা খাইয়ে এই স্কুল প্রপার্টিটা ডেমোলিশ করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এটা ভেঙে তারা ওই জায়গায় অনেক বড় করে একটা শপিং মল বানানোর প্ল্যান করছিল। যে সংগঠনের মাধ্যমে স্কুলটা চলতো, এরা সবাই মিলে ওই সংগঠনের লোকদেরকে অনেক ধমকায়, হুমকি ধমকি দেয়। তবে জানি না এরপর কি হয়েছে, আদৌ কি সংগঠনের লোকেরা প্রপার্টিটা তাদেরকে দিয়ে দিয়েছিল নাকি। ব্যাস এটুক বলে রয় সেখান থেকে চলে যেতে লাগে, আর যেতে যেতে বলে যায় যে নেক্সট টাইম আমাকে সন্দেহ করে যেন না ডাকো, খোদায় আমার রেপুটেশন খারাপ হচ্ছে। যাই হোক, এর কিছুক্ষণ পর শ্রীকান্ত যে এখানে এসেছে এটা জানতে পেরে এই এলাকার তার এক বান্ধবী তার সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ হাই হ্যালো করার পর শ্রীকান্ত তার বান্ধবীটাকে ওই স্কুলটার সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ রয় যে লক্ষ্মী ভিলাজাম স্কুলের কথা বলেছিল সেটার ব্যাপারে। মেয়েটা বলে, হ্যাঁ, যতদূর জানি ওই স্কুলটা লক্ষ্মী ভিলাজাম নামের একটা ট্রাস্টের পক্ষ থেকে চালানো হতো। মূলত বিশেষ করে স্কুলটা অর্ডিনারি গরিব মেয়েদের জন্য বানানো হয়েছিল, যাতে করে সবাই ফ্রিতে লেখাপড়া শিখতে পারে। এই তো কয়েকদিন আগে কিছু পলিটিশিয়ান তাদের পাওয়ারের জোর কাটিয়ে স্কুলটাকে বন্ধ করার অনেক চেষ্টা করে, কিন্তু স্টুডেন্টরা সবাই মিলে জোরদার আন্দোলন করায় তারা আর কিছু করতে পারে না। এভাবে এইসব বলে টলে শ্রীকান্তের বান্ধবীটাও একটু পর সেখান থেকে চলে যায়। এর একটু পরেই শ্রীকান্তের সহকারী অফিসার অভি পেপারে মোড়ানো কিছু একটা নিয়ে সোজা শ্রীকান্তের কাছে এসে হাজির।
বলে এটা নাকি জেভিয়ারের বাসার বাইরে পাওয়া গেছে। মূলত আজকে জেভিয়ারের জন্মদিন ছিল, তাই তার জন্মদিনের গিফট হিসেবে কেউ রেখে গেছে, কিন্তু কে রেখে গেছে ওইটার ব্যাপারে কেউই জানে না। জেভিয়ারের ফ্যামিলি এটা পেয়ে তারা পুলিশ স্টেশন দিয়ে গেছে। তো শ্রীকান্তরা এটা খোলার পর দেখে এটা ছিল বড়সড় একটা টাইলসের টুকরো, যে টুকরোর মধ্যে কোনো একটা কবরের চিহ্ন রাখা, সাথে জেভিয়ারের নাম ঠিকানা সবকিছু লেখা। অর্থাৎ কেউ মারা গেলে কবরে তার নাম ঠিকানা সবকিছু লিখে দেওয়া হয় না, এরকম একটা টাইলসের টুকরো ছিল আর কি। এটা কেউ বোঝাতে চায় সে জেভিয়ারের জন্য কবর বানাচ্ছে। শ্রীকান্ত বুঝতে পারে কেউ জেভিয়ারকে শীঘ্রই মারতে চলেছে, কেউ প্ল্যানিং করে এটা তার বাসার বাইরে রেখে গেছে। তাদের মিসিং কোনো ন্যাচারাল মিসিং না, সবকিছুর পিছনে কোনো এক মাস্টার মাইন্ড তো আছেই। তবে টাইলসের টুকরো দেখে শ্রীকান্তের সন্দেহ হচ্ছে যেসব করছে আদৌ কি সে এখনো তাদের বাঁচিয়ে রেখেছে কিনা। তো শ্রীকান্ত অভিকে জিজ্ঞাসা করে যে ওই লক্ষ্মী ভিলেজাম স্কুলের কাউকে কি তুমি চেনো? অভি বলে হ্যাঁ, ওই স্কুলের পিউন, তাকে আমি চিনি। বলে সে সাথে সাথে ওই পিউনকে কল লাগায়। শ্রীকান্ত ওই পিউনের সাথে কথা বলতে শুরু করে আর ওই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। পিউনটাও বলে হ্যাঁ স্যার, কিছু পলিটিশিয়ানদের প্ল্যান ছিল এটা স্কুলটাকে হাতিয়ে নেওয়া। এই স্কুলও ছিল অনেক পুরনো, আর এর পক্ষে ছিল না কোনো বড় বড় নেতার হাত। তাই এলাকার এই পলিটিশিয়ান জেভিয়ারদের প্ল্যান ছিল ইলিগালি প্রপার্টিটা হাতিয়ে বড় কোনো বিজনেসম্যানের কাছে বিক্রি করে দেওয়া, তারপর তারা সেখানে শপিং মল নাকি কি যেন বানাবে। তো শ্রীকান্ত পিউনকে জিজ্ঞাসা করে যে জেভিয়াররা যে বিজনেসম্যানের সাথে প্রপার্টিটা ডিল করতে চেয়েছিল তার ব্যাপারে কি কিছু জানে? পিউন বলে স্যার, তারা তো অনেকজনই ছিল, কিন্তু তাদের মধ্যে এইখানের একজনও ছিল, তাকে অবশ্য আমি চিনি, কারণ সে এই এলাকারই লোক। শ্রীকান্ত পিউনটার কাছ থেকে ওই বিজনেসম্যানটার ডিটেলস কালেক্ট করে এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে তার বাসায় গিয়ে হাজির। শ্রীকান্তের কাছ থেকে স্কুলটা ডেমোলিশ করার ওই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে এ বলে হ্যাঁ স্যার, জেভিয়ার এবং তার দুই বন্ধু কাজটা করে দিবে বলে আমার কাছ থেকে প্রায় 43 লক্ষ টাকা নেই। তারা আমাকে 9-6 বোঝায় যে স্কুলটা অনেক পুরনো একটা স্কুল, সেটা চলে গেলে কারো তেমন কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এলাকার নাকি আরও উন্নতি হবে। তাই আমিও প্রপার্টিটা কেনার জন্য রাজি ছিলাম। প্রপার্টিটা দখল করতে তাদের কাজও প্রায় হয়ে এসেছিল, কিন্তু তখনই ঘটে যায় আরেক কাণ্ড। স্কুলটার অনেকগুলো স্টুডেন্ট মিলে তার আন্দোলন শুরু করে দেয়, যেসবের ভিডিও করে তারা আবার সেগুলো সোশ্যাল মিডিয়াতেও ছেড়ে দেয়। আর সেই ভিডিওগুলো হয়ে যায় রাতারাতি ভাইরাল, ফলে সাধারণ জনগণরা সবাই তাদের পক্ষ নিতে শুরু করে। এইভাবে ধীরে ধীরে নিউজ গিয়ে গড়ায় সরকার অবধি, যার পর তো সোজা সরকার থেকেও নোটিশ আসে যেন স্কুলটার কিছু না হয়, প্রপার্টিটা পুরোপুরি সরকার আন্ডারে চলে যায়। আর এসবের কয়েকদিন পর থেকে জেভিয়ার এবং তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই। মনে হয় বেটারা আমার টাকা খেয়ে পালিয়েছে আর মিসিং হওয়ার নাটক করছে। এইসব কিছু জানার পর শ্রীকান্তের পর সোজা ওই স্কুলের পিউনের সাথে গিয়ে সরাসরি দেখা করে আর তাকে ওই স্কুলের স্টুডেন্টদের ওই আন্দোলনটার ব্যাপারেও জিজ্ঞাসা করে। পিউন বলে হ্যাঁ স্যার, মূলত প্রথমে 5 জন মেয়ে মিলে আন্দোলনটা শুরু করেছিল। তারা চালাকি করে সবকিছুর ভিডিও করে আবার নেটে ভাইরালও করে দেয়, যার ফলে তো কেউ এটার কিছু করতে পারেনি। তবে স্কুলের সেই মেয়েগুলোর একটা স্বপ্ন ছিল তারা সবসময় সমাজের সেবা করে যাবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। তো শ্রীকান্ত পিউনকে বলে যে তুমি আমাকে সেই মেয়েগুলোর কাছে নিয়ে চলো, তাদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। এটা বলতেই পিউন মন খারাপ করে মাথা নিচু করে নেয়। বলে কিভাবে স্যার? কিছু মাস আগেই স্কুলে আসার সময় তাদের নৌকা সহ নদীতে ডুবে তারা সবাই মারা গেছে। তারা 5 জন সবসময় একসাথেই থাকতো, যেখানে যেত একসাথেই যেত, আর এরই মাঝেই তাদের সাথেই দুর্ঘটনা হয়ে যায়। এখন এটা শুনে শ্রীকান্ত একদমই শক। বলে তুমি কি আমাকে এমন কারো ব্যাপারে বলতে পারবে যে এই মেয়েগুলো সম্পর্কে আমাকে আরও ডিটেলস দিতে পারবে? পিউনটাও শ্রীকান্তকে একটা মেয়ের নাম্বার দেয়, যেও কিনা ওই 5 জন মেয়েগুলোদের একই ব্যাচের রেস্টুরেন্ট। এক মুহূর্ত দেরি না করে শ্রীকান্ত সাথে সাথে মেয়েটিকে কল দেয়। ওই ঘটনার ব্যাপার জিজ্ঞাসা করাই মেয়েটিও বলে স্যার, স্কুলের প্রপার্টি দখল করে নেওয়ার কথা শোনা মাত্রই তারা 5 জন মিলে অনেক কঠোর একটা আন্দোলন শুরু করে, আর তাদেরকে দেখে পরবর্তীতে আমরাও এতে যোগদান করি, ফলে আমরা আমাদের এই বিদ্যাপীঠ হারানো থেকে বেঁচে যাই। শ্রীকান্ত তাকে জিজ্ঞাসা করে যে আন্দোলনটা শুরু করেছিল 5 জনের মধ্যে তাদের মেন কে ছিল, অর্থাৎ আইডিয়াটা ছিল কার, এর ব্যাপারে কি কিছু জানো? এ বলে জি স্যার, দেবু তো তাদের লিডার ছিল। 5 জনের মধ্যে দেবু ছিল তাদের মেইন। স্কুলটাকে বাঁচাতে সে অনেক পরিশ্রম করে, কারণ তাদেরও একটাই স্বপ্ন ছিল লেখাপড়া শেষে সমাজের ভালোর জন্য কাজ করা। শ্রীকান্ত জিজ্ঞাসা করে এই দেবুর কি কোনো শত্রু বা তার এরকম কোনো খারাপ রেকর্ড ছিল কি? এ বলে না না স্যার, জীবনও না, এরা একদমই আলাদা, কারো সাথে জীবনও কোনো শত্রুতা আমি করেনি। তবে 15ই আগস্টের ওই দিনের পর, মানে তাদের আন্দোলনের পর যখন জেভিয়াররা তাদের স্বার্থ হাসিল করতে পারেনি, তখন তারা সোজা সে দেবুদের বাড়ি যাওয়ার পথে তাদের আটকায়। সাথে তাদের 5 জনকে এই জেভিয়ার অনেক রকমের থ্রেট দেয়, অনেক খারাপ ভাষায় তাদের বকতে শুরু করে, অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে।
কারণ তাদের 5 জনের জন্য এদের এত বড় যে লস হলো। এই জেভিয়ার তো এক পর্যায়ে মা বোন তুলে কথা বলতে শুরু করলে দেব আর সহ্য করতে না পেরে ওইখানে জেভিয়ারকে খোঁসে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। এতে করে জেভিয়ার দেবুর দিকে কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে থেকে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা দূরে থেকে সবকিছু দেখেছিলাম। ব্যাস এটুকুই স্যার, এটুকু জানি। এর কিছুদিন পর দুর্ভাগ্যবশত তাদের 5 জনের বুট নদীতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়। এই সব কিছু শোনার পর শ্রীকান্ত যেন এক টেনশনের মধ্যে পড়ে যায়। কিসের সাথে কি কানেকশন সে কিছুতে বুঝতে পারছে না। অভিকে বলে, জেভিয়ারের লাস্ট লোকেশন কোথায় ছিল ওটা খুঁজে বের করো। কথা মতো অভিও তার মোবাইল নাম্বার দিয়ে টাওয়ার লোকেশন চেক করে জানতে পারে তার লাস্ট লোকেশন ছিল এই এলাকার মধ্যে একটা কেমিক্যাল ফ্যাক্টরির আশেপাশেই। রাতারাতি শ্রীকান্ত বেরিয়ে পড়ে ওই কেমিক্যাল ফ্যাক্টরির আশেপাশে গিয়ে চেক করতে শুরু করে। এখানে একজন গার্ডের কাছে শ্রীকান্ত জিজ্ঞাসা করলে গার্ড জানায়, স্যার আজ 4-5 মাস ধরে এই ফ্যাক্টরিটা বন্ধ পড়ে আছে। শুধুমাত্র এখানে দেখাশোনা করার জন্য তাকে বাইরে এবং ভিতরে আরেকজনকে রাখা হয়েছে। এইসব জিজ্ঞাসা করে একটু আধটু তল্লাশি নিয়ে শ্রীকান্ত সেখান থেকে চলে আসে। সিন শিফটের পরবর্তী দিন যে বুটটা ডুবে ওর 5 মেয়ের মৃত্যু হয়েছিল সে বুটটা যার ছিল শ্রীকান্ত তার ডিটেলস কালেক্ট করে নিয়েছে। তাকে ধরে আনা হয়। তো শ্রীকান্ত এর কাছ থেকে মেয়েগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে। এও বলে, জি স্যার, মেয়েগুলো প্রত্যেকদিন আমার বোটে করে যাতায়াত করত, আর ওই দিন তারা ঠিক লাঞ্চ টাইমে আমার কাছে আসে। তাদের নাকি আর্জেন্টলি নদীর উপারে যেতে হবে। তখন আমি লাঞ্চ করছিলাম। তাদের বলেছিলাম তোমরা একটু বসো, আমি খাবারটা শেষ করে তোমাদের দিয়ে আসছি। কিন্তু ওদের অনেক তাড়া, এ নাকি যাবে আর এ আসবে বলে তারা আমার কাছ থেকে চাবি নিয়ে তারা নিজেরাই বুটটা চালিয়ে রওনা দেয়। যার কিছুক্ষণ পরে খবর আসে এরকম ঘটনা। বুট উল্টে তারা 5 জনই মারা যায়। শ্রীকান্ত বলে, তারা চাইলো আর তুমি দিয়ে দিলে? তারা আদৌ কি বুট চালাতে জানতো? বুটম্যানটা বলে, হ্যাঁ স্যার, অবশ্যই জানতো। এর আগেও অনেকবারই এরকম নিয়ে গেছে, কিন্তু কখনো এরকম দুর্ঘটনা হয়নি। এই বুটম্যানের কথাগুলো কেমন যেন শ্রীকান্তের সন্দেহ লাগে। অবশ্য লাগারই কথা। তাই সে জেভিয়ারদের 3 জনের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে, এদেরকে চেনো নাকি? এর এক্সপ্রেশন অন্যরকমের হয়ে যায়। একটু একটু ভয়ে ভয়ে বলে, জি স্যার, এ তো আমাদের এলাকারই পলিটিশিয়ান জেভিয়ার আর তার 2 সহকারী। শুনেছি তারা নাকি মিসিং, তাদের 3 জনেরই নাকি কোনো খোঁজ খবর নেই। এইখানে শ্রীকান্ত একটু দিমাগ লাগিয়ে বলে, হ্যাঁ এতদিন তারা 3 জন মিসিং তো ছিল, কিন্তু এখন আমার কাছে ধরা পড়ে গেছে। বর্তমানে আমার কাস্টডিতে আছে। আর তারা বলছে এক কথা, তুমি তো বলছো আরেক কথা। ব্যাস, এটা শুনে বুটম্যানের তো হাওয়া টাইট। শ্রীকান্ত বলে, সত্যিটা কি কবুল করো, না হয় এমন 3rd ডিগ্রি দিব জীবনে উঠে বসে আর দাঁড়াতে পারবে না। এটা বলতে বুটম্যানও গড় গড় করে সবকিছু কবুল করে নেয়। বলে, স্যার ওই দিন এই মেয়েগুলো আসার আগে জেভিয়ার আমার কাছে এসেছিল। তারাই আমাকে কিছু টাকা দিয়ে এই কথাটা বলতে বলেছিল যে তারা আসলে যেন আমি তাদের বলি যে আমি খাবার খাচ্ছি, বুট নিয়ে তোমরা চলে যাও। বেশ, আমি শুধু কথা মতো এটাই করেছি, এছাড়া আমি আর কিছু জানি না স্যার। এইসব কিছু শোনার পর শ্রীকান্ত পরিষ্কার বুঝে যায় একসাথে 5 জন মেয়ের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না। আর এর পরপরে আবার জেভিয়াররাও মিসিং। এই সব কিছু একটার সাথে একটার কোনো না কোনো সম্পর্ক তো আছেই। তবে কী সেই সম্পর্ক, ওটাই আমাদের খুঁজে বের করতে হবে। শ্রীকান্ত আরও একটু ঘাটাঘাটি করে দেখে মূলত নদীর উপারে ছিল এই এলাকার পুলিশ স্টেশন। আর তারা 5 জন নিশ্চয়ই তাড়াহুড়ো করে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল হবে। কিন্তু মাঝপথে তাদের সাথে কিছু না কিছু একটা তো হয়েছেই। হতে পারে তাদের মৃত্যুর পিছনে এই জেভিয়ারদেরই হাত। কিন্তু একটা বিষয় মাথায় ঢুকছে না, জেভিয়ারদেরকে কিডন্যাপ করলো। আর তাছাড়াও তাদের পোস্টমর্টম রিপোর্টও দেখলাম সোজাসুজি সেখানে লেখা আছে সবকিছু নর্মাল, ন্যাচারালি পানিতে ডুবে তাদের 5 জনের মৃত্যু হয়েছে। এইভাবে শ্রীকান্ত এক একটা পয়েন্ট বের করে করে সবকিছুই এক জায়গায় লিখে রাখছে আর সবকিছুর কোনো একটা লিঙ্ক আপ তৈরি করার চেষ্টা করছে। অভিকে বলে, কাল রাতে যখন আমি ওই কেমিক্যাল ফ্যাক্টরিটা সেখানে গেছিলাম, অর্থাৎ যেখানে জেভিয়ারের লাস্ট লোকেশন ছিল, সেখানে আমি একটা ইলেকট্রিক কেমোটোরিয়াম দেখেছিলাম। ইলেকট্রিক কেমোটোরিয়াম অর্থ হচ্ছে বিদ্যুতের সাহায্যে মরদেহ পুরানোর স্থান। অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে সেকেন্ডের মধ্যে কোনো মরদেহ পুড়িয়ে সেটাকে ছাই বানিয়ে দেওয়া যায়। বেওয়ারিশ লাশের ক্ষেত্রে মূলত এরকমটা করা হয় আর কি। এই ইলেকট্রিক কেমোটোরিয়ামটা অনেকদিন যাবতই বন্ধ পড়ে আছে, কিন্তু এখানে সিসিটিভি ফুটেজ চেক করে আমি দেখলাম কেউ নির্দিষ্ট সময়ের জন্য সেই ক্যামেরাটা কিছু একটা দিয়ে ঢেকে দিয়েছিল। এমনভাবে সেই ক্যামেরাটা কভার করে দেয় যাতে কিছু দেখা না যায়। আর এই জিনিসটা একবার দুবার না, লাগাতার 3 বার হয়েছে। আমি ওই কেমোটোরিয়ামের যে কেয়ারটেকারটা ছিল তার সাথে গিয়ে দেখা করি। দেখা যায় সেই লোকটা ছিল একদম মাতাল একজন লোক, আর তার রুমের মধ্যে অনেক দামি দামি ভোটকার বোতল পড়ে আছে। এখন তার কন্ডিশন দেখে যা বুঝতে পেরেছি, তার পক্ষে তো এরকম দামি দামি ভোটকা কেনা জীবনও সম্ভব না। নিশ্চয় তাকে এগুলো লোভে ফেলে কেউ সেই কেমোটোরিয়ামটা 3 দিন ধরে ইউজ করেছে। ওইখানে কিছু না কিছু একটা তো হয়েছেই। হতেও পারে জেভিয়ারদের সেখানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, আর কিলার একটা সিম্পল প্রমাণও রাখেনি।
এখন টোটাল সবকিছু মিলিয়ে শ্রীকান্তের কাছে কেসটা কিছুটা এরকম হয়ে দাঁড়ায়। জেভিয়াররা টাকা খেয়ে ওই স্কুলের প্রপার্টিটা দখল করতে চেয়েছিল, কিন্তু ওই 5 জন মেয়ের আন্দোলনের কারণে তাদের সব প্ল্যান ভেস্তে যায়, যার ফলে তারা প্রতিশোধ নিতে মেয়েগুলোর সাথে কিছু না কিছু একটা তো করেছেই। এখন এইসবের কমপ্লেন দিতে মেয়েগুলো যখন পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নদী পার হওয়ার মাঝপথেই জেভিয়াররা তাদের শেষ করে দেয়। তবে এরকমটা হলে জেভিয়ারদেরকে কে মিসিং করলো? তাছাড়া পোস্টমর্টম রিপোর্টও তো পুরাই নর্মাল। আর কেই বাই মিস্টার ভটকা, যে 3 দিন ধরে ওই ইলেকট্রিক কেমোটোরিয়ামটা ইউজ করেছে। সহকারী অফিসার অভি বলে, স্যার নিশ্চয়ই এই কাজগুলো ওই 5 জনের পরিবারের মধ্য থেকে কেউ করতে পারে। শ্রীকান্ত বলে, এই কথা তোমার মাথায় আসার আগে আমার মাথায় এসেছিল, যার জন্য আমি তাদের 5 জনের পরিবারের এক এক করে সবার সাথে গিয়ে দেখা করি। কিন্তু এদের সবারই ফ্যামিলি পরিস্থিতি দেখে এতটুকু তো আমি শিওর দিয়ে বলতে পারি, এদের মধ্য থেকে কেউই এরকমটা করার অ্যাবিলিটি নেই। এইভাবে 3 জন হাট্টাকাট্টার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, তাও আবার একটা সিম্পল প্রমাণও না রেখে, এরকমটা তাদের পরিবারের মধ্য থেকে কেউ করেনি, এইটুকু আমি শিওর। অভি বলে, স্যার এখানে একজন সোশ্যাল মিডিয়া পার্সন আছে যে কিনা মেয়েগুলোর মৃত্যুর পর একটা ভিডিও বানিয়েছিল, যে তাদের মৃত্যু নাকি কোনো ন্যাচারাল মৃত্যু না, এরকম একটা টপিক নিয়ে। আমার মনে হয় কি কোনো সেই না তো, যে এই মেয়েগুলোর মৃত্যুর জেভিয়ারদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। ব্যাস, এটা বলতে পরের সিনেই তারা ওই ইউটিউবার ছেলেটাকে সোজা সেই ইলেকট্রিক কেমোটোরিয়ামের সেখানে ধরে নিয়ে আসে। একে দেখিয়ে শ্রীকান্ত কেমোটোরিয়ামের সেই ওয়াচম্যানটার কাছে জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কি 3 দিন ধরে এখানে এসেছিল, বা তোমাকে ওই ভটকার বোতলগুলো এই কি কিনে দিয়েছিল? ওয়াচম্যান একে ভালো করে দেখার পর বলে, না না স্যার, এ তো না। যে আমাকে ভটকার বোতলগুলো গিফট করেছিল সে দেখতে আরও এর চেয়ে অনেক লম্বা, এর থেকে আরও স্বাস্থ্যবানও। এবার শ্রীকান্ত রেগে গিয়ে এই ইউটিউবার ছেলেটাকে ধরে জিজ্ঞাসা করে যে, বলো তুমি কিভাবে জানলে যে মেয়েগুলোর মৃত্যু কোনো ন্যাচারাল মৃত্যু না? নিশ্চয় জেভিয়ারদেরকে এখন তুমি মিসিং করেছ, বলো সত্যিটা কি? এ বলে, স্যার একবার ভেবে দেখুন, এরকম 5 জন ইয়াং মেয়ে যদিও কোনো দুর্ঘটনাক্রমে তাদের বুট উল্টেও যায়, তাহলে অন্তত তারা কোনো রকম ততক্ষণ পর্যন্ত সাঁতার কেটে ভেসে থাকতে পারত যতক্ষণ না কেউ সাহায্য করতে আসছে। তাদের 5 জনের মধ্যে কি একজনও সাঁতার জানতো না? এটা অসম্ভব স্যার, এরা সবাই গ্রামের মেয়ে ছিল, তারা সাঁতার জানবে এটা 100%। এই থেকে তো পরিষ্কার বোঝা যায় স্যার তাদের কেউ প্ল্যান করে মেরেছে। তাই এই জন্য আমি এই বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি এটা বের করতে পারিনি তাদের কে মারবে। এর কথাগুলো শোনার পর শ্রীকান্ত বুঝতে পারে এ সত্যি বলছে, তাই সে তাকে ছেড়ে দেয়। তবে শ্রীকান্ত এটুকু ক্লিয়ার হয়ে গেছে, ওই 5 জন মেয়ের মৃত্যুর পিছনে নিশ্চয় জেভিয়ারদেরই হাত রয়েছে, আর তাদেরই প্রতিশোধ নিতে এখন কেউ জেভিয়ারদেরই মিসিং করে দিয়েছে। হতে পারে দেবু যে জেভিয়ারকে থাপ্পড় মেরেছিল না ওই দিন, এরই প্রতিশোধ নিতে জেভিয়াররা তাদের মেরেছিল। কিন্তু জেভিয়ারদেরকে কে মিসিং করলো, কে মিস্টার ভটকা, ওইটা এখন রহস্য। যাই হোক, আজ কিন্তু শেষ রাত ছিল কেসটিকে সলভ করার জন্য। শ্রীকান্ত প্রায় কেসটা শেষ অবধি চলে এসেছে। ব্যাস, এই মিস্টার ভটকাটা কে হতে পারে ওটা বের করতে পারলেই কালপির সামনে চলে আসবে। এই সব কিছু নিয়ে ভাবতে ভাবতে শ্রীকান্ত আবারও ওই মেয়েটাকে কল দেয়, অর্থাৎ দেবুদের ক্লাসমেট সেই মেয়েটাকে। বলে, আমি যেরকম তোমাকে প্রশ্ন করেছিলাম আর তুমি যে ডিটেলসগুলো আমাকে বলেছিলে, সেম প্রশ্ন কি তোমার থেকে আর কেউ জিজ্ঞাসা করেছিল, বা অন্য কাউকে কি তুমি এই বিষয়ে কিছু বলেছিলে? আশ্চর্যভাবে মেয়েটি বলে, হ্যাঁ স্যার, দেবুদের মৃত্যুর পর একজন হালকা বয়স্ক করে একটা লোক এসেছিল। আঙ্কেলটাও আমার কাছ থেকে সেম প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে দেবুদের কোনো শত্রু বা এরকমের কিছু ছিল নাকি। আমি ওনাকে আপনার মতো বলেছি। শ্রীকান্ত বলে, লোকটা কে ছিল তার ব্যাপারে জানো? এ বলে, জি স্যার, দেবুদের যিনি পোস্টমর্টম করেছিলেন সেই ডক্টর আঙ্কেলটা। ব্যাস, ঘুরে ফিরে এখন শ্রীকান্তের কাছে একজন সাসপেক্টিভ আছে, যেটা হচ্ছে এই পোস্টমর্টম ডক্টর। কারণ তার ধারণা মতো এত কিছু হওয়ার পরও পোস্টমর্টম রিপোর্টও নর্মাল কিভাবে আসতে পারে? নিশ্চয়ই সবের পিছনে পোস্টমর্টম ডক্টরের কোনো না কোনো হাত আছে। এর নাম হচ্ছে রাকেশ মাধবান। শ্রীকান্তের সব কিছু নিয়ে ভাবছিল কি, তখনই তার মোবাইলে কোনো একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে, যে মেসেজে লেখা ছিল, শ্রীকান্ত, যদি ওই জেভিয়ারদের ব্যাপারে ইনফরমেশন পেতে চাও তাহলে এক্ষুনি একটু গেটের বাইরে আসো। মেসেজটা আসা মাত্রই গেটের বাইরে কেউ একজন জোরে জোরে গাড়ির হর্নও বাজাচ্ছে। শ্রীকান্ত তাকে ধরার জন্য তাড়াতাড়ি দৌড়ে যায়, কিন্তু তার যেতে যেতে ততক্ষণে গাড়িটা সেখান থেকে উধাও। তবে শ্রীকান্ত গাড়ির নাম্বার দেখে নিয়েছে। এরই সাথে গেটের সাথে সে দেখে কিছু কাগজ ঝোলানো, যেগুলো অফকোর্স ওই লোকটাই তার জন্য রেখে গেছে। আর এই কাগজগুলো নিয়ে শ্রীকান্ত ভিতরে চলে আসে। সাথে সাথে ল্যাপটপ ওপেন করে গাড়ির সে নাম্বারটাও সার্চ করে দেখে যে গাড়ির নাম্বার অনুযায়ী গাড়িটা কার নামে রেজিস্টার করা। এটা দেখলে সে লোকটার ব্যাপারেও জানতে পারবে। আর এখানে দেখা যায় গাড়িটা অন্য কারো না, গাড়িটা ছিল ওই পোস্টমর্টম ডক্টর সেই রাকেশ মাধবানেরই গাড়ি। শ্রীকান্ত তাড়াতাড়ি সেই কাগজগুলো খুলে দেখতে শুরু করে, যেগুলো রাকেশ তার জন্য রেখে গেছে। এই কাগজগুলোর মধ্যে সে 5 জন মেয়েগুলোর
রিয়েল পোস্টমর্টম রিপোর্ট আর রাকেশ মাধাবানের একটা চিঠি রাখা ছিল। চিঠিতে রাকেশ শ্রীকান্তের জন্য লিখেছে, শ্রীকান্ত, আমি জানি তুমি অনেক অনেস্ট এবং ইন্টেলিজেন্ট একজন পুলিশ অফিসার, আর এতক্ষণে হয়তো তুমি আমাকেও খুঁজে বের করে ফেলেছ যেসবের পিছনে আমি আছি, কিন্তু জেভিয়ারদের মিসিংয়ের পিছনের আসল সত্যতা কি সেটা হয়তো বের করতে পারোনি, যেটা তোমায় এখন আমি শোনাবো। আর তোমায় যা কিছু বলবো সেগুলো শোনার পর তুমি নিজে ডিসাইড করিও যে আমি ঠিক করেছি নাকি ভুল। সে 5 জন মেয়েগুলোর মৃত্যুর পর তাদের বডি আমার কাছে পাঠানো হয় পোস্টমর্টমের জন্য। একে একে সবার পোস্টমর্টম করার পর যখন তাদের মধ্যে দেবু নামের মেয়েটার পোস্টমর্টম করতে যাই, সবার রিপোর্ট নর্মাল হলেও তার রিপোর্ট ছিল ভিন্ন। জানতে পারি মৃত্যুর আগে তার সাথে খারাপ করা হয়েছে। আর তার বডি থেকে যে সিমেন্টটা পাওয়া গেছে ওইটা পরীক্ষা করার পর আমার পায়ের নিচ থেকে তো মাটি সরে যায়, কারণ এই সিমেন্ট কোনো মানুষের সিমেন্ট ছিল না, বরঞ্চ এটা ছিল একটা কুকুরের সিমেন্ট। তার বডিতে কুকুরের কিছু আঁচড়ও দেখা যায়। ঘটনার সূত্রপাত হয়েছে দেবুদের আন্দোলনের কারণে, যখন জেভিয়াররা ওই প্রপার্টিটা দখল করতে পারে না। আর তারা যখন তাদের 5 জনকে ধমকাতে যায় তখন দেবু জেভিয়ারকে থাপ্পড় মেরেছিল, যার প্রতিশোধ নিতে জেভিয়ার দেবুকে তুলে নিয়ে গিয়ে কুত্তা দিয়ে, মানে বুঝতে তো পারছেন, মুখ দিয়ে আমি বলতে পারছি না কতটা জঘন্যতম একটা কাজ করা হয়েছে। দেবুকে বেঁধে এতটা জঘন্যভাবে এসব করা হয়েছে, রিপোর্ট দেখার পর ডক্টর রাকেশের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সবকিছুর পর দেবু কোনো রকম পালিয়ে আসে, আর তারা 5 জন মিলে নদীর ওপারে পুলিশ স্টেশনে যাচ্ছিল পুলিশে কমপ্লেন দিতে, যা আগে থেকে জেভিয়াররা জানতো। তাই তারা মাছ নদীতে তাদের 5 জনকে জানে শেষ করে দেয়। ডক্টর বলে দেবুর সাথে এমন জঘন্যতম একটা অপরাধ হয়েছে যেটা আমি পোস্টমর্টম রিপোর্টে উল্লেখই করতে পারছিলাম না। আমি জানতাম এসব কিছু তার পরিবার জানলে তাদের কেমন হালত হবে, তবে আমি মনে মনে এটাও সিদ্ধান্ত নিই এই মাসুম মেয়েগুলোর সাথে যে নরপশুগুলো এমনটা করেছে তাদের এই সমাজে কিছুতে ছেড়ে দেওয়া যাবে না। তাই আস্তে আস্তে আমি তাদের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করি, যেখানে জেভিয়ার সহ তার 2 বন্ধুর ব্যাপারে জানতে পারি তারাই ওই মাসুম মেয়েগুলোকে মেরেছে। এরপর এক এক করে তাদের 3 জনকে তুলে নিয়ে আসি। তারপর ওই ইলেকট্রিক কেমোটোরিয়ামের ওয়াচম্যানকে ভোটকা দিয়ে বশ করে এদের 3 জনকে এক এক করে সেখানে নিয়ে গিয়ে ইলেকট্রিক শকের মাধ্যমে একেবারে নিচ্ছিন্ন করে দিই। আমার চোখে তাদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। এতটাই নৃশংসতম একটা কাজ করেছে তারা। এই নৃশংসতার ব্যাপারে তো শুধু 2 জনই জানতে পারবে, একজন ওই মেয়েটা যার সাথে এরকমটা হয়েছে, দ্বিতীয়জন সে পোস্টমর্টম ডক্টর যে কিনা এসব দেখে ভেতর থেকে আটকে উঠে চোখের জল ধরে রাখতে পারেনি। এখন তোমরা ডিসাইড করো কে ভুল আর কে সঠিক। চিঠিতে এসবই লেখা ছিল, যেগুলো পড়ার পর শ্রীকান্ত একদমই হতবাক হয়ে যায়। তার কাছে এখন সব কিছু ক্লিয়ার, অর্থাৎ ডক্টর রাকেশ সে মেয়েগুলোর ইনসাফের জন্যই এই 3 নরপশুকে যথাযুক্ত শাস্তি দিয়েছে। আর এসব কিছু জানার পর শ্রীকান্তের চোখের সামনেও সে মাসুম মেয়েগুলোর চেহারা ভেসে উঠছে। তার মন অনেকটাই খারাপ হয়ে যায়। অনেক ভাবনা চিন্তা করার পর তার সিনিয়র অফিসারকে কল দেয়, বলে, স্যার সরি আমি কেসটা সলভ করতে পারিনি, তবে মনে রাখবেন কিছু কিছু কেস সলভ না করলেও সেগুলো আনসলভ থাকে না। এতে আমাদের হার হয় না, বরঞ্চ আমাদেরই জিত হয়। এতে করে কারোর জন্য ইনসাফ হয়, আবার কারোর জন্য হয় যথাযুক্ত শাস্তি। বলে শ্রীকান্ত কেসটাকে এখানে ক্লোজ করে দেয়। তবে সর্বোপরি এটা বলতেই হয়, ডক্টরটা যা করেছে তার জন্য তাকে হাজারো সেলিউট, একদমই উচিত করেছে। আপনাদের কি মনে হয় ডক্টর রাকেশ এরকম করেও 3 নরপশুকে শাস্তি দিয়ে কি ঠিক করলো নাকি ভুল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।